আমার চ্যানেলের ভিডিওগুলো হচ্ছে একটু আলোচনাধর্মী, সুতরাং এই ভিডিওগুলো যদি একটু টেনে টেনে শুনেন তাহলে আসলে আলোচনাটার মজা পাওয়া যাবে না। তো চেষ্টা করবেন স্কিপ না করে ভিডিওটা শোনার জন্য। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, প্লিজ ফুল ফেস সার্টিফাইড হেলমেটের দিকে বিশেষভাবে মনোযোগী হবেন। ট্রাফিক আইন মানার ব্যাপারে খুব সচেতন হবেন। সর্বোপরি মোটরসাইকেল চালানোর সময় সার্বিক নিরাপত্তার দিকে খুবই মনোযোগী হবেন। তো এখন কয়টা বাজে? আছে 11:02। আজকে হচ্ছে শুক্রবার, এ কারণে রাস্তাঘাট ফাঁকা। আর এরকম পরিবেশের মধ্য দিয়ে আমি আজকে আমার বাইকের কাজ করানোর জন্য চলে যাচ্ছি মিরপুর 60 ফিটে সেজান ভাইয়ের দোকানে, রাইডার্স চয়েসে, বারেক পোলার মোড়ের খুবই কাছে পড়ছে। কিছু কাজ জমছে, যেমন আমার বাসায় আসা যাওয়ার পথে দুইটা ভাঙা জায়গা পড়ে এবং বেশ ভালো রকমের ভাঙা, মানে ইটের খোয়া ফালানো জায়গা আর কি। হ্যাঁ, তো ওই ভাঙা জায়গায় চলাফেরা করতে গিয়ে আমার যেটা হয়, ঘন ঘন এই সমস্যাটা আমার খুব ঘন ঘন দেখা দেয়, সেটা হচ্ছে আমার এই হ্যান্ডেলটা, এই গলাটা লুজ হয়ে যায়। 2 দিন পরে পরে খালি বাইক শক্ত করে ব্রেক ধরতে গেলে ওই জায়গাটা খটাস করে ওঠে, মানে কেমন যে মনে হয় যে একটু নইরা উঠলো এরকম একটা লাগে আর কি। তো ওই যে ভাঙা জায়গার মধ্যে অনেক চাপ পড়ে, শক পড়ে, এই কারণে এই সমস্যাটা আমার খুব ঘন ঘন দেখা দেয়। যাক, এটা ন্যাচারাল। ভালো রাস্তা যদি হইতো তাইলে এই সমস্যাটা এইভাবে এত দ্রুত সময়ের মধ্যে আমার কাছে আসতো না। আর আরও যে সমস্যা সেটা হচ্ছে ওই আমার এই যে ডান দিকে যে ব্রেক লিভারটা, হ্যাঁ সামনের, এইটা 1 মাসও চালাইতে পারি না। এইভাবে যদি আমি আর 2 দিন যদি রাখি তাইলে দেখা যাবে কি যে আমার ব্রেক লিভার আমি একদম টাইনা এই হ্যান্ডেলের সাথে লাইগা যাবে, কিন্তু ব্রেক ধরবে না, এমন অবস্থা হয়। তো এইটা আমারে প্রতি মাসে একবার কইরা হাওয়া বাইর করে তারপরে আবার ব্রেক লিভারটারে ঠিক করা লাগে। ব্রেক বইলা কথা, ব্রেকের ব্যাপারে কোনো ধরনের অবহেলা করাটা আসলে একেবারেই ঠিক না, আমি কখনোই এটা অবহেলা করি না। ঠিক আছে, এই কাজগুলো করবো। আর বাইকটা না ওয়াশ করতে হবে, এটা হচ্ছে আরেকটা কাজ। কী যে অবস্থা, আমি আসলে গত কয়েক সপ্তাহ ধরে বৃষ্টির ভয়ে আসলে বাইক ওয়াশ করি না, কিন্তু বাইক ওয়াশ না করতে করতে কী হয়েছে, ইঞ্জিনের মধ্যে এত ময়লা পড়ছে। তো ইঞ্জিনে এত ময়লা রাখাটা তো কোনোভাবেই ঠিক না, দেখতে খারাপ লাগে। তাছাড়া সবচেয়ে বড় খারাপের ব্যাপার হচ্ছে কি, এই যে ময়লাগুলো পরে, কাদাগুলো লেগে থাকে ইঞ্জিনের গায়ে, তো এতে করে কিন্তু ইঞ্জিনের গায়ে বাতাসটা ভালোভাবে লাগে না। তো বাতাস যদি ভালোভাবে না লাগে তাহলে কিন্তু ইঞ্জিনের যে তাপমাত্রা সেইটা মানে কমতে অনেক সময় লাগে বা সহজে কমতে চায় না। সুতরাং ইঞ্জিনের একটা ওভারহিট ইস্যু কিন্তু চলে আসে। আমার ওভারহিট ইস্যু আসে নাই, বাট এটা কিন্তু চলে আসে। আমি যদি মনোযোগ দিয়ে কখনো খেয়াল করতাম তাহলে হয়তো বা সেই বিষয়টা দেখা যেত যে আমার ইঞ্জিনেও এখন ওভারহিট হচ্ছে। ঠিক আছে, তো বাইক ওয়াশ করতে হবে। বৃষ্টির যন্ত্রণায় মানে ভয় আর কি, যে 150 টাকা দিয়ে ওয়াশ করাবো, এই যদি বৃষ্টির নামে আমার 150 টাকা শেষ, বৃষ্টি ধুয়ে নিয়ে যাবে। কিন্তু আজকে আর এইসব কিছু করবো না, আজকে সব ভয় রেকগুলি করে মাইরা ফেলাবো, ভিজলে বিচ্ছি, আগে বাইক ধোয়াবো। ধরা হয়েছে, বাইকের কাজে সিরিয়াল পাইছি। এখন ফার্স্ট কাজ হিসেবে নাজমুল দিছি হচ্ছে, ফার্স্ট কাজ হিসেবে দিচ্ছি ক্লাচ অ্যাডজাস্ট করার জন্য। ক্লাচ আসলে রেগুলার অ্যাডজাস্ট না করলে ক্লাচ প্লেটের উপরে একটা খারাপ একটা প্রভাব পড়ে। তারপরে হচ্ছে বাইক চালাইতে আসলে মানে ভাল লাগে না আর কি, স্টার্ট ঘন ঘন ছেড়ে দেয় ইত্যাদি নানান ধরনের সমস্যা হয়। সুতরাং ক্লাচটা রেগুলার নিজের মতো করে, মানে এক একজনের ক্লাচ অ্যাডজাস্টমেন্টের মাপ কিন্তু এক এক রকম, তো নিজের মতো করে আপনি যেভাবে অভ্যস্ত ক্লাচের টাইটের সঙ্গে, সেটার সঙ্গে সঙ্গতি রেখে নিয়মিত ক্লাচ অ্যাডজাস্ট করে নিয়ে এটা সবচাইতে ভালো। হ্যাঁ ঠিক আছে, ক্লাচ অ্যাডজাস্ট হয়েছে। এরপরে নাজমুল ওই যে এই জায়গাটা আছে না, ওই যে আমার তো বল রেসার ওয়াশ করে দিছিলি, বল রেসার তো ওয়াশ করে দিছিলি। হ্যাঁ, এরপরে ইদানিং ওই যে একটু ভাঙাচোরার মধ্যে একটু গেলে এই জায়গাটা কেমন ঘটর ঘটর করে ওঠে আর কি, বুঝছস? এই জায়গাটা একটু ঘট করে ওঠে এই জায়গাটা। এইবার হচ্ছে এই গলাটারে ঠিক করার পালা, যেটা একটু ভাঙায় গেলে ঘটর ঘটর করে শব্দ করে, এটা আসলে একটু লুজ হয়ে গেছে আর কি, এখন এর টাইট দিতে হবে। প্রতিদিন বাসায় যাওয়া আসার পথে বললাম তো এমন কিছু ভাঙা জায়গা পড়ে যেটা আসলে মারাত্মক। তো এই ভাঙা রাস্তার প্রভাবে আসলে এটার গলাটা
ঢিলা হয়ে এই ঘটর ঘটর শব্দটার উৎপন্ন হয়। তো এখন একটু টাইট করে দিলেই আসলে এই সমস্যাটা চলে যাবে। এমনিতে আমার কিন্তু বল রেসার ঠিক আছে, এবং বলে রাখি আমার এই 43,000 কিলোমিটার রানিং বাইকটা বল রেসার আজ পর্যন্ত চেঞ্জ করা লাগে নাই। ওয়াশ করছি বেশ কয়েকবার, ইভেন আমার তো 2-3টা অ্যাক্সিডেন্ট হয়েছে হাইওয়েতে, কিন্তু তারপর আমার বল রেসার ভাঙে নাই। 43,000 কিলোমিটার রানিং বল রেসার এখনও স্টক, এটা ভাবা যায়? যত্ন করলে সবই সম্ভব। এবারে যে কাজটা ধরা হচ্ছে সেটা হচ্ছে আমার এই ব্রেক লিভারটা ঠিক করতে হবে। এই দেখছেন কত দূর চলে আসছে। আমার কিন্তু সব কিছু এমনি ঠিকঠাকই আছে, ব্রেক প্যাড, টেক প্যাড, কেবল টেবল সব ঠিক আছে, অয়েলও পাস হয়, কিন্তু এইটার এই দেখেন কোথায় চলে গেছে। আর কয়দিন পর এমন অবস্থা হবে এই অংশটাই হ্যান্ডেলের সাথে পুরোপুরি লেগে যাবে, কিন্তু ব্রেক আর ধরবে না। তো এইরকম আমার 2-1বার হয়েছে। তো ওইটা ঘটার আগেই তাড়াতাড়ি ভাই এটা ঠিক করতে হবে। তো এখন সেই কাজই চলতেছে, করুক। কারণ ব্রেকের ব্যাপারে কোনো কিছু আসলে আপোষ করা যায় না, কোনো কিছু আপোষ করা যাবে না ব্রেকের ব্যাপারে। কাজ চলতেছে, এটা বেশিক্ষণের লাগে না এটা করতে, অল্প সময় লাগে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এক উসিলায় ক্লাস কেবল আর অ্যাক্সেলারেটর কেবলটার একটু চেক করাই নিলাম, কারণ অনেকদিন ধরে এটা চেক করা হয় না। এগুলো যদি ভাই রাস্তাঘাটের মাঝখানে ছিঁড়ে তাইলে তো ভয়ঙ্কর বিপদ। একবার এই বিপদে পড়ছিলাম নোয়াখালী যাইতে পথে। আমারে বাবা, ভাগ্য ভালো 100 গজের মধ্যে একটা মোটরসাইকেলের ওয়ার্কশপ পাইছিলাম। ক্লাস কেবল, হ্যাঁ এই সাইড ঠিক আছে, আর হচ্ছে এই সাইড, হ্যাঁ এই সাইডও ঠিক আছে। এই ক্লাস কেবলটাই হচ্ছে আমার সেই নোয়াখালীর ক্লাস কেবল। খবর আছিল ওই দিন যদি কাছাকাছি ওয়ার্কশপটা না থাকতো। মানে সব কিছু চেক করে ঢাকা থেকে বেরিয়েছিলাম, সব ঠিকঠাক ছিল, কিন্তু ধূপ কইরা কেন ছিঁড়ে গেল রাস্তার মধ্যে এটা আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওইটার পর থেকে ক্লাস কেবল আর অ্যাক্সিলারেটর কেবলের প্রতি আমার সতর্কতা আরও বাইরে গেছে। আর এখন আমি হাইওয়েতে গেলে এক্সট্রা ক্লাস কেবল অ্যাক্সিলারেটর কেবল নিয়ে যাই। এমনিতে এটা সবসময় নিয়ে যাওয়া উচিত, কারণ বোকামি করে আমি ওই সময় নেই। ঠিক আছে, ভালোভাবে ওয়াশ করলাম। আর ওয়াশ করার পরে দেখি কি রৌদ্র নিবু অবস্থা, বৃষ্টি নামার মতো অবস্থা। আমার তো ভয় লাগতেছে আমার 150 টাকা মার যায় কিনা। আর এখন চলে আসছে আমার ইঞ্জিন অয়েল পরিবর্তনের পালায়। তো আমার ইঞ্জিন অয়েল তো হচ্ছে প্রায় 3000 কিলোমিটারের কাছাকাছি। লিকুইমলির 20W50 HD সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আমি ব্যবহার করি, ওইটাই এখন আছে। আর এবার আমি করবো কি, এটা ইঞ্জিন ফ্লাশ দিব আর কি। তো ইঞ্জিন ফ্লাশ দেওয়ার জন্য ইঞ্জিন মোটামুটি প্রস্তুত করে ফেলাইছি। এই ফ্লাশ অয়েলটা এখন আমার হাতে আছে। কত কিলোতে ফ্লাশটা দিচ্ছি সেটা হচ্ছে 41,976 কিলোমিটার। আমার বাইকের বয়সে এই প্রথম ইঞ্জিন ফ্লাশিংয়ের কাজে আমি হাত দিলাম আর কি। তো সবাই তো ইঞ্জিন ফ্লাশ দেয়, আমি ওইটাও দিব, দিয়া দেখি কি হাল অবস্থা হয়। আর ইঞ্জিন ফ্লাশ দেওয়ার জন্য ইঞ্জিন অয়েল আমি কিছুটা কমাই নিছি। আর এই হচ্ছে আমার ফ্লাশ অয়েলটা, এটা হচ্ছে লিকুইমলির ইঞ্জিন ফ্লাশ শুটার অয়েল সার্কিট ফ্লাশ অ্যান্ড ক্লিন। আচ্ছা, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, কি বলছে 80 ml আর সাফিসিয়েন্ট ফর 2 লিটার্স। কি লেখছে এটা 0,8 2 লিটার্স মোটর অয়েল। আচ্ছা বুঝছি, 8 থেকে 2 লিটার মোটর অয়েলের সাথে মিক্স করে এটা দেওয়া লাগে। তো নতুন মোটর অয়েল তো লাগবে না বা ইঞ্জিন অয়েল লাগবে না, পুরানটার মধ্যে দিলেই চলে। তো আমার পুরান অয়েল ভেতরে যা আছে সেখান থেকে একটু কমাই নিছি আর কি। কমায়া তারপরে এই ফ্লাশ অয়েলটারে এখন দিয়ে দিব ইঞ্জিনের ভেতরে। ওইটা গিয়ে আমার পুরনো ইঞ্জিন অয়েলের সাথে মিক্স হবে। দিয়ে দিলাম লিকুইমলির এই শুটার ইঞ্জিন ফ্লাশার। ইঞ্জিন ফ্লাশ নিয়ে আমাদের দেশে নানান ধরনের কথাবার্তা, মন গড়া কথাবার্তা প্রচলিত আছে। আমি কাউরে দেখছি 10-12 হাজার কিলোতে বা 20,000 কিলোতেও ইঞ্জিন ফ্লাশ কইরা ফেলায়। আসলে কী মজা পায় আমি জানি না, কিন্তু এত আর্লি টাইমে ইঞ্জিন ফ্লাশ অয়েল ব্যবহার করার কোনো যৌক্তিকতা আমি আসলে দেখি না। আর যারা নিয়মিত ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তাদের ইঞ্জিন ফ্লাশ করাটা কতটুকু জরুরি সেটা নিয়ে আমি আসলে সন্দিহান। ঠিক আছে, যাদের ইঞ্জিন অনেক পুরনো হয়েছে বা যারা মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন বা সেমি সিনথেটিক ব্যবহার করেন, আমার মতে তাদের ইঞ্জিন ফ্লাশ অয়েল ব্যবহার করাটা ভালো। তাও ওই 10-20 হাজার কিলোমিটার না,
আরও পুরনো হলে 50-60 হাজার 40 হাজার এরকম হলে একবার ফ্লাশ করে নেওয়া ভালো। ফ্লাশটা করলে কি হয়, ইঞ্জিনের ভেতরে যে মুভিং পার্টসগুলো আছে ওইখানে আসলে গাদ জন্ম নেয় বা ময়লা জন্ম নেয়, ওই ময়লাগুলা এটা পরিষ্কার করে আর কি। মানে ফ্লাশিং বলতে আরেকটা জিনিসের সাথে আমি যদি কম্পেয়ার করি, যেমন আমাদের স্মার্টফোনে অনেক সময় কি হয়, প্রয়োজনে আমাদেরকে স্মার্টফোনটা ফ্লাশ করা লাগে বা মোবাইল ফোন ফ্লাশ করা লাগে। হ্যাঁ, এটা স্মার্টফোনেও হয় বা অন্য ফোনেও হয়। তো ফ্লাশ করলে কি হয়, জিনিসটা রিস্টোর হয়, সফটওয়্যারগুলো আবার নতুন করে দিলে ভালো চলে। তো মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতরে তার সফটওয়্যারের কিছু নাই, জাস্ট এটা ক্লিন করে আর কি, ফ্লাশ করে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি আমার জীবনের প্রথম এই ফ্লাশ অয়েল ঢাললাম প্রায় 42,000 কিলোমিটারের মধ্যে। আর ব্র্যান্ড হিসাবে লিকুইমলিটারই বাইছা নিলাম, কারণ লিকুইমলি এমনিতেই একটা নামকরা ব্র্যান্ড জার্মানির। তো দেখি পারফরমেন্স কেমন পাই। এটা হচ্ছে 80 মিলি বোতল। আচ্ছা, হ্যাঁ, এবারে স্টার্ট দিয়ে দে। এবারে 10 মিনিটের মতো, এই 5-10 মিনিট স্টার্ট দিয়ে রেখে দিব। নিউট্রাল করে নেই, গিয়ারে দেওয়া, হ্যাঁ নিউট্রাল করলাম। এবার স্টার্ট দিয়ে দিই। হ্যাঁ, স্টার্ট দিয়ে দিছি। ভেতরে বেচারা লাড়াচাড়া শুরু করে দিছে। কয়টা বাজে এখন? 2:36 বাজে। এই যে আমার কাটায় ঘড়ির ইয়াতে দেখা যাচ্ছে বাইকে 2:36। 5-10 মিনিট রাখবো আর কি। দেওয়ার পরে ইঞ্জিন স্টার্ট করছিলাম 2:36 মিনিটে, আর এখন বাজে হচ্ছে 2:45, ধরলাম 46ই। 10 মিনিট হয়ে গেছে। তো এখন ইঞ্জিন অফ করে দিব। অফ করলাম। পুরো 10 মিনিট এইভাবে স্টার্ট দিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, ইয়ে কর, ফালাক কোল। দেখি ইঞ্জিন ফ্লাশ করলে কি টের পাই। খুলতেছে, খোলা হোক। ময়লা টয়লা আসলে এইভাবে তো খালি চোখে দেখলে বোঝা যাবে না, বোঝার কোনো উপায় নাই। ইঞ্জিন অয়েল ফ্লাশ নিয়ে ওই যে শুরুতে বললাম, আমাদের দেশে অনেক ধরনের মন গড়া কথাবার্তা প্রচলিত আছে। তো কাউকে কাউকে আবার এও দেখা যায় যে তিনি মিনারেল থেকে সেমি সিনথেটিকে যাবেন বা মিনারেল থেকে ফুল সিনথেটিকে যাবেন। তো মিনারেল ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়ার পরে করে কি, ইঞ্জিনটা ফ্লাশ দেয়, ভাবে যে আমি তো একদিন মিনারেল দিয়ে চালাইছি, এখন ফুল সিনথেটিকে যাব, তো ফ্লাশটা না দিলে আগের মিনারেল কিছু থেকে যাবে, তো ওই জন্য ফুল সিনথেটিকটা ভালোভাবে কাজ করবে না। এই জন্যে অনেকে আছে ইঞ্জিন ফ্লাশ করে। তো প্রয়োজন নাই, এগুলো হচ্ছে অনর্থক। আপনার ইঞ্জিন যদি অনেক পুরনো হয়ে যায়, যে আপনি অনেক চালাইছেন 40-50 হাজার কিলো বা 60-70 হাজার বা আরও বেশি হাজার কিলো, অথবা দেখা গেল যে আপনি রেগুলার মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে ফ্লাশের প্রয়োজনীয়তাটা আসে। ঠিক আছে, অযথা ফ্লাশের অজুহাত খুঁজে ফ্লাশ না করাটাই ভালো। এখন আসলে ফ্লাশ অয়েলের তো দাম কম, এই জন্য মানুষজন গায়ে লাগায় না, ধুমধাম কইরা কারোর যোগ জিজ্ঞাসা কোনো রকম একটা কিছু কইরা, মানে ফ্লাশ অয়েল মানে মানুষজনের মধ্যে একটা বদ্ধ ধারণা জন্মায়ে গেছে, ফ্লাশ অয়েল মানেই যেন হচ্ছে এটা মধু। হ্যাঁ, ফ্লাশ অয়েল না দিলে ঘুমাবে না, ফ্লাশ অয়েল দিলে ইঞ্জিনের বিশাল ভালো হবে। অথচ এই ফ্লাশ অয়েলের চাইতে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু ইঞ্জিন অয়েল। ভালো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল, পরিমাণ মতো ইঞ্জিন অয়েল, গ্রেড অনুযায়ী ইঞ্জিন অয়েল, সময় মতো ড্রেন দেওয়া এবং অরিজিনাল ইঞ্জিন অয়েল। ঠিক আছে, তো ফ্লাশ অয়েলের দিকে এত ফোকাস না হয়ে ইঞ্জিন অয়েলের দিকে ফোকাস হওয়া ভালো। আবার কাউরে আমি দেখছি কি জানেন, যে এক ব্র্যান্ড থেকে আরেক ব্র্যান্ডে যাবে, এই জন্য মাঝখানে একটু ফ্লাশ করে নেয়। মানে অদ্ভুত কারবার আমাদের মধ্যে দেখা যায়। ইঞ্জিন ফ্লাশের পরে চলে আসছি ইঞ্জিন অয়েল দেওয়ার জন্য, নতুন ইঞ্জিন অয়েল। তো আমি তো বর্তমানে ইঞ্জিন অয়েল যেটা ব্যবহার করি সেটা হচ্ছে লিকুইমলির 20W50 HD সিনথেটিক। ঠিক আছে, হেভি ডিউটি সিনথেটিক আর কি, কেউ আবার হাই ডেফিনেশন সিনথেটিক ভাইবেন না। এটা হচ্ছে হেভি ডিউটি সিনথেটিক। এটাও কিন্তু ফুল সিনথেটিকের পর্যায়েই পড়ে। আবার কেউ চাইলে 10W50ও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই বোতলটারে নতুন নিছি, বর্তমানে লিকুইমলির এই HD সিনথেটিকের দাম চলতেছে বাজারে 1300 টাকা, আগে ছিল 1250 টাকা, 50 টাকা বৃদ্ধি পাইছে।
আর এই বোতলটা হচ্ছে আমার আগেরটা, যেটা থেকে ভেঙে ভেঙে বাকি তেল দেই। পালসার এনেসে তো হচ্ছে লাগে অয়েল ফিল্টার পরিবর্তন করলে 1350, আর না করলে হচ্ছে 1200, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার সেই ভাঙা বোতলটা, আগে ইনট্যাক্ট বোতলটা দিয়ে নেক। এই তো দেয়া হচ্ছে ইঞ্জিন অয়েল, খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। ইঞ্জিন অয়েলের ব্যাপারে কোনো গাফিলতি করলে জীবনের নাম হয়ে যাবে ভুল, জীবন মরুভূমি হয়ে যাবে। সুতরাং ইঞ্জিন অয়েলের ব্যাপারে কেউ কোনো আপোষ করেন না, এটা আপোষহীন হইতে হবে ইঞ্জিন অয়েলের ব্যাপারে। ইনট্যাক্ট বোতলটা দেওয়া শেষ, এবার হচ্ছে আমার আগের ভাঙা বোতলটা, এখান থেকে বাকিটা দিতে হবে। তো আমি কিন্তু এবার ইঞ্জিন ফ্লাশ করলেও অয়েল ফিল্টার পরিবর্তন করে নেই, আমার অয়েল ফিল্টার ঠিক আছে। অন্য কেউ হইলে নিশ্চিত বদলায় ফেলাইতো। তো আমি আবার মাপযোগ করে 1200-1300 এইভাবে দিব না, আমি জাস্ট এই গ্লাসটা ফলো করব। এই গ্লাসের নিচে দুইটা দাগ দেখা যাচ্ছে, দুইটা দাগ আছে, একটা আছে নিচে, একটা আছে উপরে। তো উপরের যে দাগটা সেটা হচ্ছে ফুল নির্দেশ করে, তো আমি ওই ফুল পর্যন্তই দিব। নাজমুল আরো দে উপরের দাগটা পর্যন্ত, উপরের দাগটা, হ্যাঁ উপরের দাগ পর্যন্ত। হয় নাই, আমি দেখতেছি হয় নাই, আরো যাবে, দে আরো দে, জোরে চাপ দে, আরো যাবে, দে, ব্যাস হয়েছে আল্লাহ কোনা, হ্যাঁ ব্যাস একদম উপরের দাগ বরাবর হয়ে গেছে। এইটাই আসলে প্রপার গাইডলাইন আমি মনে করি, কারণ এই যে এখানে গ্লাস দিছে তারপরে দাগ দিছে, এটা কেন দিছে? এই মাপটা বাইরে থেকে বোঝার জন্যই কিন্তু দিছে। আর যেসব বাইকের পাশে এরকম গ্লাস দেওয়া নাই, সেখানে দেখবেন ইঞ্জিনের মধ্যে এই যে অয়েলের দেওয়ার যে জায়গাটা, ক্যাপটা, ওই ক্যাপের মধ্যে বড় একটা স্টিক দেওয়া আছে, ওই স্টিক দিয়ে ওইটা মেজারমেন্ট করতে হয়, ঠিক আছে। আমি আলাদা 1200-1300 মাপার কোনো দরকারই নেই, গ্লাস দেখবো, মাপ দিব, ঢালবো, শেষ। এটাই সবচাইতে পিওর হিসাব বলে আমি মনে করি। তো এখন আমাকে আমার ওই ইঞ্জিন অয়েলটা আবার রেখে দিলাম। না নাজমুল, আর কাজ আছে তো, আরেকটা কাজ আছে, এই যে এটা দিতেই হতো, হ্যাঁ এডিটিভ। এবার হচ্ছে আমার এই জিনিসটা দেওয়ার কাজ, এটা আমার খুব প্রিয় একটা জিনিস, এটা হচ্ছে অয়েল এডিটিভ। এটাও লিকুইমলের MOS2 শুটার নামে পরিচিত আমাদের দেশে। এই জিনিসটা এত জোস একটা জিনিস, এটা আমি আগে কয়েকবার ব্যবহার করছি। এইটা দিলে আসলে কি হয়, আচ্ছা এটা আগে নাজমুল দিয়ে আনেক, এটা একটা টিউব মলমের মতো, কেউ আবার মলম মনে করে দিয়েন না শরীরের মধ্যে ঘষে। তো এই জিনিসটা দিলে আসলে কি হয়, এটা তো কাটা লাগবো, হ্যাঁ প্লাস্টার চাপ যাতে না পড়ে টিউবে, তো বাইরে যাবো, হ্যাঁ কাটছে। এই জিনিসটা দিলে যা হয় সেটা হচ্ছে ইঞ্জিনে তো ভিতরে থাকে ওই মানে মুভিং যে পার্টসগুলো, প্রতিনিয়ত একটার সঙ্গে একটা ঘষা লাগে, মাঝখান দিয়ে ইঞ্জিন অয়েল দৌড়াদৌড়ি করে। তো এই জিনিসটা এই ঘর্ষণজনিত কারণে যে ক্ষয়টা হয়, এই ক্ষয়ের মাত্রাটাকে কিছুটা কমিয়ে আনে। তারপরে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, পার্টসগুলো ঘুরতে একটা আরেকটার সঙ্গে লাগতে একটা পর্যায়ে কিন্তু এগুলোর গায়ে কিন্তু স্পট পড়ে, নানান ধরনের কি হয় স্পট পড়ে। তো এই স্পটটা সহজে পড়তে দেয় না যদি ইঞ্জিন অয়েলের সাথে নিয়মিত এই MOS2, দেখি নাজমুল টিউবটা দেয়, যদি এই নিয়মিত এই MOS2 অয়েল এডিটিভ শুটারটা দেওয়া হয়। আর আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এটা দেওয়ার পরে না ইঞ্জিনটারে আরও স্মুথ লাগে, মানে স্মুথকেও আরও বাটারে স্মুথ করে দেয়, ইভেন গিয়ার শিফটিংটা পর্যন্ত অনেক স্মুথ হয়। আমি এটার খুবই একটা ফ্যান, খুব ভালো একটা জিনিস। এই জিনিসটা আজকে আমি যে দেই এটা আপনাদেরকে জানাইলাম এই ভিডিওটার মাধ্যমে। তো আজকে অনেক কাজকর্ম দেখাইছি, চলেন এবারে যাইতে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো শেয়ার হবে। ইঞ্জিন ফ্লাশ দেওয়ার পরে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে আমি বাইক চালানো শুরু করছি। তো এখনও আসলে আমি কিছু বুঝতে পারতেছি না, মানুষের মুখে অনেক গল্প শুনছি যে ইঞ্জিন ফ্লাশ দেওয়ার পর নাকি ইঞ্জিনটারে আরও স্মুথ লাগে, হ্যান লাগে, ত্যান লাগে, কত কিছু, কিন্তু আমি আসলে এখনও কিছু টের পাইতেছি না। যদি টের পাই, যদি কিছু বুঝতে পারি, তাইলে অবশ্যই সেটা আপনাদেরকে অন্য একটা ব্লগে জানাবো। তবে যদি টের পাওয়ার হয়তো, আমার মনে হয় এখনই এটা টের পাওয়া যাইতো, ঠিক আছে। তো এই তো সব কিছু দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, জানি না কে কেমন বুঝছেন, কে কি জানতে পারছেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগছে। তো আগামীতে কথা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটরসাইকেল চালানোর সময় প্লিজ ফুল ফেস এবং সার্টিফাইড হেলমেট পরবেন। খোদা হাফেজ।